সদা জাগ্রত বাংলাদেশ। আপনারা বলুন, এই 24-এর বাংলায় ওই শাহবাগী লাঠি থেকে ঠাই কি হবে? ঠাই কি হবে? স্লোগানে স্লোগানে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। গণজাগরণ মঞ্চের আলোচিত মুখ লাকি আক্তারকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বিরোধী শিক্ষার্থীরা। নিজের বাপের রাষ্ট্র বানাতে দেয়া আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। মাহমুদ আলম সাহেব মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। লাকি আক্তার, তাকে আমরা চিনি, বিখ্যাত বা পরবর্তীতে কুখ্যাত লাকি আক্তার। খোয়াব দেখছেন আরেকটা গণজাগরণ মঞ্চ তিনি তৈরি করবেন। খোয়াবই পারবেন কি না পারবেন সেটা আমরা খুব ভালো মতো বুঝি, কিন্তু সেই ধরনের একটা পরিকল্পনা আসলে আমরা দেখতে পাই। আমরা খেয়াল করেছি গতকাল তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তিনি খুবই সরব, আপনারা যে কেউ চাইলে তার ফেসবুকে ঢুকে দেখতে পারেন। আমি দীর্ঘ সময় ধরে চেক করলাম এবং একটা বিশেষ কারণে চেক করতে গিয়ে দেখি তিনি প্রতিদিন প্রচুর স্ট্যাটাস দেন। 5টা 7টা 10টা স্ট্যাটাসও আছে কোনো দিন। প্রচুর লিঙ্ক শেয়ার করছেন এবং বলা বাহুল্য সবকিছু আমাদের ডক্টর ইউনূস সরকারকে এবং ডক্টর ইউনূসকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। এইমাত্র পাওয়া খবর, প্রিয় দর্শক বন্ধুরা, শাহবাগী লাখিকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেনাপ্রধান। সেই সাথে কিন্তু আওয়ামী লীগের দোসর মাহফুজ আলমকে কিন্তু দেশ ছাড়ার হুমকার দিয়েছে, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করবে যদি সে বাংলাদেশ ত্যাগ না করে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের কাছে আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ না করে। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। জাগরণ মঞ্চের আলোচিত মুখ লাকি আক্তারকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বিরোধী শিক্ষার্থীরা। রাত 12:30টার পর বিশ্ববিদ্যালয়টির হলগুলো থেকে বের হওয়া মিছিল থেকে এ দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। মুফিউর রহমানের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট 9 দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সন্ধ্যায় মিছিল করে শহীদ মিনারে সমাবেশ করে ধর্ষণ বিরোধী আরেকটি প্ল্যাটফর্ম। এই কর্মসূচিতে ছিলেন গণজাগরণ মঞ্চের একসময় সংগঠক লাকি আক্তার। পুলিশের উপর হামলার প্রতিবাদে রাত 12:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। এই সময় তারা লাকি, হাসিনা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে টিএসসি ঘুরে শাহবাগে পৌঁছায়। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা করা হয়েছে। এই শাহবাগীদের মাধ্যমে দেশে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গার লাঠিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে ওই কুলাঙ্গার লাঠি সহ সকল শাহবাগীদেরকে গ্রেফতার করতে হবে। শাহবাগীদের ফিরে আসার চেষ্টা কোনোদিন সফল হবে না বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা। আপনারা বলুন, এই 24-এর বাংলায় ওই শাহবাগী লাঠি থেকে ঠাই কি হবে? কোন ঠাই কি হবে? আমরা সবাই একটা স্লোগান দিব, এই লতে লাকি, লতে লাকি, সতে শাহবাগী, সতে শাহবাগী। 24-এর বাংলায় জুলাইয়ের বাংলায়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ওই 2013 সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যারা বিচারহীনতা সৃষ্টি তৈরি করেছিল, ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গার লাঠিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আজকে তারা
আমাদের দেশের আইন শৃঙ্খলাকারী বাহিনীর উপরে হামলা করেছে। আমরা এই ছাত্র সমাজ আজকে সমাবেশ থেকে এই প্রশ্ন বলতে চাই, তারা যতবার চেষ্টা করো না কেন ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্র সমাজ থেকে থাকতে কোনোদিন সফল হবে না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। আমরা ছাত্র সমাজ বাঁচা পর্যন্ত শাহবাগীদের কোনো স্থান এই বাংলা ময়দানে হতে দিব না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। মাহফুজ আলম সাহেব, মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছি, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা। আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ, তবে তারাও বিসিএস দেন, বিভিন্ন চাকরির পরীক্ষা দেন, অংশগ্রহণ করেন। কিন্তু আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, আলেমরা, তারা কিন্তু কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না, তারা কিন্তু পরীক্ষা দেয় না, তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না। তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন, যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন, সারা দেশে রক্ত দিয়েছেন, সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে ন্যাক্কারজনক শব্দ চয়ন করেছেন যে তাদের প্রতি যে চা পাগুলো আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবো। যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেফতারের কোনো খবর নাই। যারা গুলি চালাইছে, যেসব আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী লীগকে এই মাহফুজ আলম বলছে সে পুনর্বাসন করবে, বক্তব্য আছে, ভিডিও আছে, তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে। এমনকি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে। যারা 2000-এর উপর বেশি মানুষকে গুলি করে মারছে, কত বড় ঘৃণিত হইতে পারলে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ রিট ফিরায় নেয়। এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হয়েছে? 7 মাস হয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে? কয়জনকে গ্রেফতার করা হয়েছে? খুনিদের বিচার করার কোনো খবর নাই। উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে, আবার আর দিক দিয়ে যারা দুর্বল, যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলন অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দেয়। লাকি আক্তার, তাকে আমরা চিনি, বিখ্যাত বা পরবর্তীতে কুখ্যাত লাকি আক্তার। খোয়াব দেখছেন আরেকটা গণজাগরণ মঞ্চ তিনি তৈরি করবেন। খোয়াবই পারবেন কি না পারবেন সেটা আমরা খুব ভালো মতো বুঝি, কিন্তু সেই ধরনের একটা পরিকল্পনা আসলে আমরা দেখতে পাই। আমরা খেয়াল করেছি গতকাল তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তিনি খুবই সরব, আপনারা যে কেউ চাইলে তার ফেসবুকে ঢুকে দেখতে পারেন। আমি দীর্ঘ সময় ধরে চেক করলাম এবং একটা বিশেষ কারণে চেক করতে গিয়ে দেখি তিনি প্রতিদিন প্রচুর স্ট্যাটাস দেন, 5টা 7টা 10টা স্ট্যাটাসও আছে কোনো দিন। প্রচুর লিঙ্ক শেয়ার করছেন এবং বলা বাহুল্য সব কিছু আমাদের ডক্টর ইউনূস সরকারকে এবং ডক্টর ইউনূসকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমালোচনা করতেই পারেন যে কেউ, আমরা অনেকে করছি, কেউ ইভেন সরকার গঠিত হওয়ার পরপর থেকে করছে, কিন্তু তারপর একটা কনটেক্সট থাকে তিনি আগে কি করতেন সেটা। ফলে আমাদের ডক্টর ইউনূস সরকার গঠিত হওয়ার ইমিডিয়েটলি পর থেকে সমালোচনা করা কিছু মানুষের আগে ট্র্যাক রেকর্ডে আমরা দেখেছি তারা শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। সুতরাং এটাকে আমরা একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখব, কারণ কনটেক্সট ম্যাটার্স। সো আমি আসলে আমার ফেসবুকটা পুরোটা দেখতে চেষ্টা করেছিলাম তিনি জুলাই অগাস্টে কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটা দেখার জন্য। ওনাকে আমি আসলে ফেসবুকে খুব একটা দেখিনি, জানি না উনি কী করেন, যদিও আমি ফেসবুকে দেখলাম অনেকেই হয়তো তাকে ফলো করেছেন। উনি কী করেছেন জুলাই অগাস্টে আমি সেই জায়গাটায় যাব। তার আগে গতকালের ঘটনা নিয়ে আমরা খেয়াল করেছি ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা মিছিল করার চেষ্টা করা হয়েছিল একটা সংগঠনের পক্ষ থেকে, এবং আই অ্যাগ্রি যে পুলিশ একটা জায়গায় বেশি বল প্রয়োগ করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা খেয়াল করব পুলিশের উপরেও আক্রমণ করা হয়েছে একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তবে এটুকু আমাদের মনে রাখতে হবে, পুলিশের উপরে যদি আক্রমণ হয়, আমরা দেখলাম একজন পুলিশ অফিসার একজন নারী তার উপরে আক্রমণ করেছে প্রথম, অন্তত সেভাবেই যে ভিডিওটা আমার সামনে এসছে তাতে দেখলাম।
তো তিনি পাল্টা ওই নারীকে আঘাত করছেন। আমাদের পুলিশকে আসলে এই ধরনের সিচুয়েশন ট্যাকল করার জন্য প্রস্তুত থাকতে হবে। পুলিশ আঘাত পেতে পারেন, কেউ তাকে আক্রমণ করতেও পারে, সেগুলো তারা কিভাবে হ্যান্ডেল করবেন। এবং যেখানে নারীরা উপস্থিত আছেন সেই জায়গায় যথেষ্ট পরিমাণ নারী পুলিশ কেন নেই, আমি সেটাও অবাক হয়েছি। আমাদের অনেক নারীকে এই নারীরা চক্রান্ত করতে আসলেও কেউ কেউ এসেছেনও হয়তো, তাদেরকে তাদের সম্মান, তাদের সম্ভ্রম সব কিছু, এবং তার প্রতি ভায়োলেন্ট হওয়া, তার প্রতি যদি বল প্রয়োগ করতে হয় সেটা একজন নারী পুলিশের মাধ্যমে হবে, সেটা আমরা একেবারে কোনোরকম কোনো যদি কিন্তু ছাড়া চাই। সুতরাং প্রচুর নারী পুলিশের উপস্থিতি দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি মানে নারীরা পুরুষ পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন, বল প্রয়োগের শিকার হচ্ছেন। বল প্রয়োগ লাগতে পারে, পুলিশ একটা বল প্রয়োগকারী প্রতিষ্ঠান, কিন্তু আমরা প্রায় যেটা বলি পুলিশকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করতে পারতে হবে, লেজিটিমেটলি লিগালি বল প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ না করে, ইললিগাল এবং ইললেজিটিমেট বল প্রয়োগ না করে সেটা যাতে হয়। সুতরাং গতদিনের ঘটনাটা পুলিশের ম্যাল হ্যান্ডলিং ছিল এবং বলা বাহুল্য ওখানে একটা কেওস তৈরির চেষ্টাও ছিল। কারণ পরবর্তীতে আমরা দেখেছি লাকি আক্তার জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, মানে কি বিভৎসতা ঘটে গেছে। একমত আমরা এটা একটা জায়গায় সবাই কম বেশি একমত আছি, দেশে আইনশৃঙ্খলার অবস্থা ভালো না, নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসছে। যদিও 8 বছরের কেউ ধর্ষিত হয়েছে বাংলাদেশে, 8 না, 8 অনেক বেশি বয়স ধর্ষিত হওয়ার পক্ষে। বাংলাদেশে 4 বছরের, 3 বছরের, 5 বছরের শিশু ধর্ষিত হয়েছে, মারা গেছে। শেখ হাসিনার সময়ও প্রচুর ছিল, সব সময় ছিল। কিন্তু এখন একটা সোকল্ড মুভমেন্টের চেষ্টা হচ্ছে বলে বলছি। নাগরিকরা প্রতিবাদ করতেই চাই, কিন্তু যখন লাকি আক্তাররা নামেন তখন এই প্রশ্ন আসতে পারে, কারণ এই লাকি আক্তার গণজাগরণ মঞ্চের অন্যতম অ্যাক্টিভিস্ট হয়ে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করেছিলেন। শুরুতে কারো কনফিউশন ছিল, থাকলেও খুব অল্প সময়ের মধ্যে মানুষ বুঝে গিয়েছিলেন। রীতিমতো বিরিয়ানি খাইয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টো হসপিটালের মোড় বন্ধ করে রেখে দিনের পর দিন সরকারি পেট্রোনাইজড মুভমেন্ট ছিল এটা, এবং এর উদ্দেশ্য এটার মাধ্যমে, এটার জায়গা থেকে আওয়ামী লীগ তার তখনকার ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে জারি রাখার স্টেপ নিয়েছিল। আমি বহুবার বলেছি, একটু যোগ করে রাখি, 14 মানে গণজাগরণ মঞ্চের পর 18 পর্যন্ত আওয়ামী লীগকে এক ধরনের ফ্যাসিস্ট দল বলা যেতে পারে। তার কিছু ফ্যাসিস্ট ইডিওলজিক্যাল ন্যারেটিভ দিয়ে মানুষকে তারা এনগেজ করতে পেরেছিল। 18 পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম হয়ে গেছে, এটার ফ্যাসিস্ট না। যাই হোক, সেই লাকি আক্তার মাঠে নেমেছেন। লাকি আক্তার কী করছেন আসলে, আমি তার ফেসবুকে ঢুকেছিলাম, যেখানে অসংখ্য স্ট্যাটাস, এগুলো নিচে স্ক্রল করাই কঠিন হচ্ছিল। প্রতিদিন তিনি এত কিছু লিখছেন, এত কিছু বলছেন, বিদ্রুপ তুচ্ছতাচ্ছিল্য আমাদের প্রধান উপদেষ্টাদেরকে করছেন, প্রতিটা মন্তব্য ধরে ধরে লিঙ্ক শেয়ার করছেন, যে কেউ গিয়ে দেখে আসতে পারেন। তো আমার কৌতূহল ছিল তিনি জুলাইতে কী করছিলেন। জুলাই মাসে মানে ওনার 29 জুন একটা স্ট্যাটাস ছিল, তিনি একটা কর্মসূচিতে গেছেন কোনো একটা জেলায়। এরপর জুলাই 11-তে, 29 জুনের পর জুলাই 11, মানে এখন উনি প্রতিদিন 5, 7, 10টা স্ট্যাটাস দেন, তখন উনি জুলাই 11-তে, এটা ওনার স্ট্যাটাস না, একজন তাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে হাসাহাসি করছেন। মানে কেউ একজন লিখেছিলেন শাহবাগে যোগ দিবি কখন, তখন 11 জুলাই আমাদের স্টুডেন্টরা রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলনে, শাহবাগে বসছে তারা। লাকি আক্তার ফাজলামো করছেন, শাহবাগ দিয়ে একটা যোগ চিহ্ন, মানে উনি শাহবাগে যোগ দিয়েছেন। এটা ফাজলামোর বিষয় লাকি আক্তারের কাছে। 11 তারিখে ওনার স্ট্যাটাস, উনি 29 তারিখ স্ট্যাটাস দিয়েছিলেন। 11 তারিখে আরেকজন তাকে ট্যাগ করেছে, সেই ট্যাগে তারাও হাসাহাসি করছেন, যিনি তাকে ট্যাগ করে আপু ফানি ইমোজি। জুলাই 15-তে ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হলো, আমাদের বোনদেরকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমরা দেখেছি 16 সাইদ মারা গেলেন, আরও 5 জন, মোট 6 জন মারা গেলেন, 17 50 জন মারা গেলেন, 18 70 80 জন, বাড়তেই থাকলো ডেথ টোল। লাকি আক্তারের ঘুম ভাঙে না, ওনার ঘুম ভাঙলো জুলাই 30, ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে ওনার একটা গান উনি পোস্ট করেছেন জুলাই 30। জুলাই 31-এ তাকে ওই গানটাই ট্যাগ করেছেন আরেকজন, এই হচ্ছে তার স্ট্যাটাস। এরপর উইচ ইজ ভেরি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং, আই মাস্ট সে, তাতেই বুঝবো আসলে উনি এই গানটা কেন স্ট্যাটাস শেয়ার করেছেন। জুলাই অগাস্টে তার এর পরের স্ট্যাটাস, একজনের স্ট্যাটাস তিনি শেয়ার করেছেন, বৌদ্ধ ভিক্ষুরা ওই যে বন্যা হয়েছিল সেখানে ত্রাণ বিতরণ করছেন। 22 তারিখ মানে বাংলাদেশ, 22 অগস্ট বাংলাদেশে এত কিছু ঘটে গেল। 5 তারিখ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া, মানে কে সেলিব্রেট করে নাই? শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া মানুষের বাইরে কে সেলিব্রেট করে নাই? আসলে আওয়ামী লীগারদেরকেও যারা সমর্থন করেন, বংশ পরম্পরায় ভোট দিয়েছেন, কোনো বেনিফিট নেন নাই, তাদেরকেও সেলিব্রেট করতে দেখেছি। কিন্তু তিনি তার শোক, বুঝতে পারছি তিনি খুবই শোকে আক্রান্ত ছিলেন, তার এই শোক প্রাথমিকভাবে কেটেছে দীর্ঘ 17 দিন পর 22 তারিখ তার স্ট্যাটাস দিতে ইচ্ছে করলো বন্যা নিয়ে। তারপর বলা বাহুল্য তিনি
প্রচণ্ড গতিতে সরকার বিরোধী যুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন। লাকি আক্তার একজন বর্বর, আমি বর্বর শব্দটা আসলে জেনে শুনে বলছি, আমি ইদানিং বলছি একটা কথা যে বর্বর শেখ হাসিনাকে যারা সমর্থন করেন, মানে আওয়ামী লীগকেও পরবর্তীতে অন্য কারো নেতৃত্ব হলে করলেও করতে পারেন, সবাইকে বিদ্যমান যে দলগুলো আছে সেগুলো করতে হবে না, ভিন্ন মতাদর্শ ভিন্ন মতামত থাকতে পারে, ওনার তো নিজেরই একটা দল আছে। এই লাকি আক্তারদের জন্যই আসলে এই দলটা, তাদের দলটা আওয়ামী লীগের সহযোগী কিনা এসব প্রশ্ন অনেকে করেন, ওদের বি টিম কিনা এসব প্রশ্ন অনেকেই করেন জাস্ট বিকজ অফ দিস। 31 তারিখ বা 30 তারিখ তিনি যে গান শেয়ার করেছেন মৃদু প্রতিবাদ, উনি হয়তো ভাবেননি তার আপা পতন হবে এবং তার আপাকে দেশ থেকে পালাতে হবে, ফলে উনি বাকরুদ্ধ হয়ে গেছেন এবং সেই পর্যন্ত উনি বাকরুদ্ধই ছিলেন, 17 দিন লেগেছে বাকরুদ্ধতা থেকে বেরিয়ে আসে। এরপর তিনি আবার এমনই ভোকাল হলেন এবং এখন রীতিমতো রাস্তায় নেমে গেছেন সরকারকে বিপদে ফেলতে। ধারণা করি বা আমরা অনেকেই বুঝতে পারি রাইটলি তিনি চাইছেন আসলে এই অজুহাতে আবার রাস্তায় কোনো কিছু তৈরি করা যায় কিনা। পিওরলি আওয়ামী এবং ভারতীয় চক্রান্ত নিয়ে মাঠে নেমেছেন লাকি আক্তার, তার সাথে আরও কেউ কেউ আছে। আমি বলছি না অপরাপর যারা এই মুভমেন্টে আছেন তারা তাই সেই কারণে আছেন, নো, সরকারের ব্যর্থতা আছে, চরম ব্যর্থতা আছে। ইভেন এই রেপের ঘটনা চাইতে বড় ব্যর্থতা আছে, কারণ রেপে যারা ভিকটিম আছে তাদেরকে গ্রেফতার, যারা আসামি আছেন, অভিযুক্ত আছেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ভিকটিমের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখানে তো সরকারের ব্যবস্থা নিতে কোনো রকম কোনো কার্পণ্য নেই। এটা তো এই না যে বাংলাদেশের ইতিহাসে প্রথম এত ছোট একটা কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে, না। সো সরকার তো এখানে স্টেপ নিচ্ছে, বরং সরকারের অনেক অন্যান্য জায়গায় নারীর প্রতি কিছু ঘটনা, এই যে অন্যান্য নিয়ে যে ঘটনাটা ঘটেছে, স্মোকিং নিয়ে যেটা ঘটেছে, এগুলোতে সরকারের নানান রকম রিলাক্টেন্স আছে এবং ওটা সহ যাবতীয় নির্যাতন নিয়ে যে নারীরা বা পুরুষরা মাঠে নেমেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি এবং আমরা অবশ্যই মনে করি মানুষ এগুলো নিয়ে মাঠে থাকতে পারে। কিন্তু লাকি আক্তাররা না, যে মানুষটা আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের এই বিভৎসতম বর্বরতার সময় যে দুটো লাইন লেখে নাই, তার কোনো অধিকারই নাই বাংলাদেশে এখন সরকারের কি করছে না করছে সেটা নিয়ে কথা বলার। দেশের যে চলমান রাজনীতি, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না। তাকে কেন্দ্র করে হাস্য তৈরি হচ্ছে, রস তৈরি হচ্ছে, তাকে কেন্দ্র করে নাটক তৈরি হচ্ছে, সিনেমা তৈরি হচ্ছে, তাকে উপলক্ষ বানিয়ে মানুষকে ক্রোধান্বিত করার চেষ্টা করা হচ্ছে, তাকে উপলক্ষ করে মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে, শেখ পরিবার সম্পর্কে ঘৃণার উদ্রেক তৈরি করা হচ্ছে। তাকে নিয়ে ছেলেরা মেয়েরা কার্টুন তৈরি করছে, তারপর বিভিন্ন টিকটক ভিডিও তৈরি হচ্ছে, তার কল রেকর্ড ফাঁস হচ্ছে। কেউ বলছে তিনি নিজে এটা তৈরি করছেন, কেউ বলছে যে এআই দিয়ে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই সকল ভিডিও বা অডিও ক্লিপ তৈরি করে ছাড়া হচ্ছে, যার সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পৃক্ততা নেই। কেউ বলার চেষ্টা করছেন তিনি দিল্লিতে আছেন, কেউ বলার চেষ্টা করছেন তিনি কলকাতাতে আছেন, অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি এখন ভারতের গলার কাটা, তাকে যে কোনো মুহূর্তে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। প্রথম দিকে যেটা বলা হচ্ছিল তাকে কাজাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বা উজবেকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, বা তিনি রাশিয়াতে যাবেন অথবা লন্ডনে যাবেন। পরে জানা গেল তিনি কলকাতাতেই থাকবেন বা ভারতে থাকবেন, আগরতলাতে থাকবেন। এখন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি খুব রোগাক্রান্ত, ভীষণ রকম অসুস্থ। আবার কেউ বলার চেষ্টা করছেন যে তিনি মূলত মানে মারা গেছেন, জীবিত নাই। এইরকম মানে হাজারটি যাকে বলা হয় উপাখ্যান তৈরি হচ্ছে। এরই মধ্যে তিনি তার যে দল আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে, সেখানে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে তিনি তার চেহারা দেখাচ্ছেন না, অডিওতে তিনি কথা বলছেন। অনেকে এটা নিয়েও কটাক্ষ করার চেষ্টা করছে যে তার মন ভালো না, তার চেহারা ভালো না। এই সময়টিতে তার চেহারা ভেঙে গেছে, গাল ভেঙে গেছে এবং তাকে দেখলে এখন মনে হবে যে একটা মৃত লাশ। তো এজন্য তার এই বিভৎস চেহারা তিনি দেখাতে চাচ্ছেন না। তিনি বাংলাদেশে যখন ছিলেন তিনি যথেষ্ট বুড়ো হয়ে গেছিলেন। তো সেখানে ক্ষমতায় থাকার কারণে কি হতো, তাকে সাজানো হতো, তারপরে তিনি ভালো শাড়ি পরতেন, মেকআপ ম্যান ছিলেন, ডাক্তার ছিলেন, বৈদ্য ছিলেন, কবিরাজ ছিলেন। তো সব মিলিয়ে তাকে একটা শক্তিশালী আয়রন লেডি রূপে জনগণের সম্মুখে উপস্থাপন করা হতো। কিন্তু এখন যেহেতু তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন, সেখানে তার মন ভালো নেই, শরীর ভালো নেই, ফলে একটি 80 বছর বয়সী রমণীর যেরকম চেহারা হওয়া উচিত তার চেয়েও তার চেহারাটা খারাপ হয়ে গেছে। এবং ওই দৃশ্য, ওই চেহারা যদি আওয়ামী লীগের নেতাকর্মী দেখেন বা দেশবাসী দেখেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুঃখে তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে, আর তার বিরোধী পক্ষ যারা আছে তারা আনন্দে লাফাতে থাকবে। এবং এই কারণেই শেখ হাসিনা তার চেহারাটা দেখাচ্ছেন না। তো এরকম যদি শেখ হাসিনাকে নিয়ে আমি বিভিন্ন কথাবার্তা বলি, হাজারটি কথা আপনাদেরকে বলা যাবে। এই কথার মূল উপলক্ষ হলো যে তিনি বাংলাদেশের রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কারণেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছুই করছি একটিবারের জন্য আওয়ামী লীগকে বাদ দিতে পারছি না
এবং একটিবারের জন্য শেখ হাসিনাকে আমরা ভুলতে পারছি না। তাকে আমরা যে গালি দিচ্ছি মূলত ভালোবেসে গালি দিচ্ছি, অথবা ভয় পেয়ে গালি দিচ্ছি, অথবা তার আক্রমণ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য গালি দিচ্ছি। এই হলো বাস্তবতা। তো এরই মধ্যে কিছু কিছু বক্তব্য বাংলাদেশে যথেষ্ট কৌতুক তৈরি করে, এবং সেটা কখনো শেখ হাসিনার বক্তব্য, কখনো সরকারের বক্তব্য, কখনো যাকে বলা হয় সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের বক্তব্য। তো সব মিলিয়ে শেখ হাসিনা মনে হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে একটি আলোচিত অবস্থানে তিনি রয়েছেন। তিনি যখন সরকারে ছিলেন হয়তো তখনও তাকে নিয়ে এভাবে আলোচনা হতো না। তাকে নিয়ে আলোচনা হচ্ছে লন্ডনে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে আমেরিকাতে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে ঢাকাতে, টেকনাফে, তেতুলিয়াতে, আরও অনেক জায়গাতে, টুঙ্গিপাড়াতে। তো এরকম একটি আলোচনা হলো যে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন, এরকম একটা টেলিফোনের যে সংলাপ এটি ভাইরাল হয়েছে। তিনি সামরিক বাহিনীর কর্তাদেরকে অথবা পুলিশ কর্তাদেরকে অথবা র্যাব কর্তাদেরকে, আমি শুনিনি, হালকা একটু শুনেছি, পরিপূর্ণটা শোনা হয়নি। এটা শোনার রুচিও নেই, অভিজ্ঞানও নেই, প্রয়োজনও নেই, বরং এগুলো শোনাটা আমার কাছে একটা যাকে বলা হয় মানসিক বিকৃতি মনে হচ্ছে। তো সেখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে তিনি সরাসরি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, এবং প্রাণঘাতী অস্ত্র, অর্থাৎ পুলিশ সাধারণত যে সকল অস্ত্র যাকে বলা হয় ব্যবহার করে সেটা হলো রাবার বুলেট, লাঠি, টিয়ারশেল, যেগুলোতে মানুষ মরে না, আর যেগুলোতে একদম সরাসরি মানুষ মারা যায়, এই ধরনের অস্ত্র যুদ্ধে যেগুলো ব্যবহৃত হয় সেইগুলো ব্যবহার করার জন্য নির্দেশনা তিনি দিয়েছেন, এবং যত লাগে তত মেরে ফেলো, এরকম একটি বক্তব্য প্রচার করার চেষ্টা করা হচ্ছে। এখন বোঝার চেষ্টা করুন যে এটা আমরা কেন করছি, আমাদের এটা দরকার কি এই সময়টিতে। শেখ হাসিনা এখন হত্যা মামলার আসামি, একটি দুটো নয়, শত শত হত্যা মামলার আসামি। তার যদি সব মামলাগুলোর বিচার হয় এবং সব মামলাগুলোর শাস্তি একত্র করা হয়, কম করে হলো 3000 বছর তার শাস্তি হবে। যদি যাবজ্জীবন দিতে যান 3000 বছর তার কারাদণ্ড হবে। আর যদি তাকে ফাঁসিতে লটকাতে চান তাও অন্তত 3000 বার আপনি তাকে ফাঁসিতে লটকাতে পারবেন। তো সেক্ষেত্রে তিনি গুলির আদেশ দিয়েছেন এই কথা বলে আমরা যে জনগণের মধ্যে যে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি সেটি তো আলটিমেটলি বুমেরাং হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে ভয় পাচ্ছি, অর্থাৎ যারা সরকার পরিচালনা করছেন তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন, এক। দ্বিতীয়ত যে তিনি এই নির্দেশনা যাদেরকে দিয়েছেন সেটা ছাত্রলীগের নেতাকর্মী নয়, তারা সরকারি কর্মকর্তা কর্মচারী। তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা যাকে বলা হয় চেইন অফ কমান্ড আছে। যেমন ধরুন তিনি যদি সেনাপ্রধানকেই একটা কমান্ডের অধীনে তিনি বলে থাকেন যে ডুইট, এটা করো, তো সেনাপ্রধান তার সেকেন্ড ইন কমান্ডকে বলেছেন। সেকেন্ড ইন কমান্ড কি করেছেন, তিনি তার যে রিজিওনাল কমান্ডার বা কোর কমান্ডার যাকে বলা হয় তাকে বলেছেন। তারপরে কোর কমান্ডার কি করেছেন, ব্রিগেড কমান্ডকে বলেছেন, মানে কোর কমান্ডার বা ডিভিশনাল কমান্ডার যেটাকে জিওসি বলা হয়। তো সেই জিওসি বলেছেন ব্রিগেড কমান্ডকে। ব্রিগেড কমান্ড হুকুম করেছেন ফিল্ড কমান্ডকে, লেফটেন্যান্ট কর্নেলকে। ফিল্ড কমান্ড লেফটেন্যান্ট কর্নেল তিনি যেটা মাঠে দায়িত্বরত রয়েছে, অর্থাৎ ফিল্ডের লেফটেন্যান্ট কর্নেল যিনি আছেন তিনি দেখা গেল যে তাঁবুতে বসে বা অফিসে বসে তিনি অপারেশন পরিচালনা করেন, কিন্তু মাঠে ক্যাপ্টেন বা যারা মেজর র্যাঙ্কে আছেন তারা এই তাদের যাকে বলা হয় ব্যাটালিয়ন কমান্ডার যিনি আছেন তার বক্তব্য তিনি পালন করেন। আবার তার সেই বক্তব্য যদি যারা কার্যকর করেন তারা হলেন একদম সেনাবাহিনীর সিপাহী পর্যায়ের যাদের হাতে অস্ত্র থাকে তারা। তাহলে এখন আপনি এই যে শেখ হাসিনা হুকুম দিয়েছেন, শেখ হাসিনা সেই হুকুমটা যেহেতু বাস্তবায়িত হয়েছে, এই বাস্তবায়নের সঙ্গে লাখ লাখ রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী জড়িত। আপনি কাকে রেখে কাকে বিচার করবেন? যদি পালের গোদাকে ধরেন, শেখ হাসিনাকে একা ধরেন, একা বিচার করেন, রাষ্ট্রকে সংহত রাখতে চান, তাহলে এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করাটা বুদ্ধিমানের কাজ নয়। আর যদি আপনি মনে করেন যে না, পুরো রাষ্ট্র ব্যবস্থা সবাইকে শেখ হাসিনার হুকুম যারা পালন করেছে, সেক্ষেত্রে আপনাকে ইউনিয়ন পরিষদের তহসিলদার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সবাইকে ধরতে হবে। এর কারণ হলো এই চৌকিদাররাও পর্যন্ত অপকর্মের সাথে জড়িত ছিল। ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন ধরুন নির্বাচন হলো এই 2024 সনের 23 সনের যে নির্বাচন, 24 সনের যে নির্বাচনটি হলো, যেটিকে আমরা আমির নির্বাচন বলি। তো সেই নির্বাচনে ভোটার উপস্থিত করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে চৌকিদার, তারা সবাই সম্মিলিতভাবে লোকজনকে রীতিমতো ছাগলের মতো, গরুর মতো পিটিয়ে তারা এই ভোট কেন্দ্রে আনার চেষ্টা করেছে। বিকজ প্রতিটি ইউনিয়নে যে সকল সুবিধাভোগী লোকজন রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে শেষে
40 দিনের কর্মসূচি, এরপর জেলেদের চাল দেওয়ার যে কর্মসূচি, এরকম অন্তত 20 থেকে 25টি সুবিধাভোগী শ্রেণী রয়েছে। তো এই যারা এই সুবিধাগুলো গ্রহণ করেন তাদের সবাইকে বাধ্য করা হয়েছে ভোট কেন্দ্রে আসার জন্য। এখন আপনি যারা ভোট দিয়েছে তাদেরকেও তো আপনার মারতে হবে যে তোমরা এত খারাপ, মাত্র 20 কেজি চালের জন্য তোমরা একটা অবৈধ সরকারকে ভোট দিয়েছো, চলো তোমাদেরকে শাস্তি দেই। তো এভাবে আসলে যত উইন্ডো বাড়াবেন, যত ফ্রন্ট বাড়াবেন, তত বেসিক্যালি আপনি বিপদ এবং বিপদের পদে পড়বেন, এবং যাদেরকে আপনি টার্গেট করবেন, হয়তো আপনি টার্গেট না বুঝেই করছেন, তারা আলটিমেটলি সবাই শেখ হাসিনার পক্ষে চলে যাবে। তো এই কারণে কি হচ্ছে যে এই যে শেখ হাসিনা হুকুম দিয়েছেন, এই জিনিসটা প্রচার করাটা আসলে মানে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের জন্য একটা নির্বুদ্ধিতার কাজ হয়েছে। এবং এই কর্মের ফলে যেটি প্রকাশিত হয়ে পড়ে সেটি হলো মানুষ সবসময় শক্তিশালী লোককে পছন্দ করে, শক্তিশালী গাছ পছন্দ করে, শক্তিশালী মানুষকে পছন্দ করে, তারা তাদের কাছে যায় না। আমরা যেমন দেখা যদি বলা হয় যে ঠিক আছে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে প্রশংসা করার কিচ্ছু নেই, প্রচণ্ড হিংস্র, কাছে গিয়ে দেখবেন প্রচণ্ড দুর্গন্ধ আসে, এত দুর্গন্ধ আসে। এবং এ যদি আপনাকে একটা চুম্বন করে বা তার জিহ্বা দিয়ে যদি আপনাকে, যাকে বলা হয় একটা লেহন করে, চাটা দেয়, আপনার চামড়া উঠে যাবে। আপনারা জানেন যে বাঘের যে জিহ্বা, এটা এতটা ধারালো যে কোনো ওয়ালে যদি বাঘ চাটে, ওয়ালের প্লাস্টার পর্যন্ত খসে পড়ে, এতটা শক্তিশালী, এতটা ধারালো। তো তারপরে আমরা সেই বাঘকে কি বলি? বাঘ মামা বলি। সিংহকে কি বলি? সিংহ মামা বলি। অথচ বাঘ সিংহের কাছে আপনি তাদের মানে কোনো কিছুই নেই যেটাকে আপনাকে আকর্ষণ করতে পারে, গায়ে দুর্গন্ধ, হিংস্র, তারপরে তাদের যে বুদ্ধিশুদ্ধিও কিন্তু শিয়ালের মতো অতটা বুদ্ধিশুদ্ধি নেই, গোয়ার গোবিন্দ টাইপের, একা একা থাকে, কারোর সাথে চলে না, অসামাজিক, কিন্তু আপনি তাকে ভালোবাসেন শক্তিমত্তার জন্য। এখন আপনি শেখ হাসিনা গুলির হুকুম দেন, তারপরে শেখ হাসিনা গুম করেন, খুন করেন, তারপরে শেখ হাসিনা এটা করেন, ওটা করেন, মানে যেভাবে যত নেতিবাচক কথা বলেন তাকে বলতে একজন রাক্ষসী, একজন ডাইনি, আপনি যেভাবেই তাকে প্রমাণ করতে চান না কেন, আলটিমেটলি আমাদের যারা ভীত সন্ত্রস্ত যারা লোকজন রয়েছে তারা ভয় করবে এবং শেখ হাসিনার ব্যাপারে নিউট্রাল হয়ে যাবে। এবং তারা অনেকেই বলবে যে এই মহিলা যদি কোনো কারণে আবার আসে তাহলে তো এই সময়টাতে সে হেলিকপ্টারে করে গুলির হুকুম দিয়েছে, আগামীতে তো হেলিকপ্টার থেকে গুলির হুকুম দেবে না, যেগুলো ডাইরেক্ট ধরে নিয়ে আসো আর আমার চোখের সামনে তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলো। কাছি বাবা গো মা গো, আমি এই ব্রাশ ফায়ারের মধ্যে পড়তে যাব না। আমাদের সমাজের মানুষ এরকম ভীত সন্ত্রস্ত, এবং এটা আজকে কালকের নয়। একটা সময় একটা ছোট কাহিনী বলি, আমি জানি না ভিডিও লেন্থ কতটুকু হবে। ইয়াজুজ এবং মাজুজদের আমরা গল্প জানি। তো মধ্যযুগে সেই মঙ্গল সেনাদের বিরুদ্ধে সে গুজব ছড়িয়ে পড়লো যে এরা মূলত ইয়াজুজ এবং মাজুজ এরা পাহাড় চেটে চেটে খেয়ে ফেলে। তো এই অবস্থাতে চেঙ্গিস খানের বাহিনী পৃথিবীর সবচেয়ে ওই মুহূর্তে 1 নম্বর সুরক্ষিত শহর, সেটা হলো গুরগাঁও। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।